রোদের তীর্যক রশ্মি নিজের দাপট দেখে ফিরে গেছে নিজ গন্তব্যে। ধরণীর বুকে জুড়ে নেমেছে আঁধার। আজ ঐশানীদের বাড়ি কোলাহলপূর্ণ। মামা মামির, ফুফু ফুফারা, কাজিন আরও নানান আত্মীয় স্বজনের সমাগম। বাড়িতে হুলস্থুল কাণ্ড, চারপাশের মিউজিকের তালে মুখরিত। আপার মিডিল ক্লাস ফ্যামিলির হওয়ার সুবাদে ঐশানীর পরিবার সর্বদাই সচ্ছল ছিল। বাবার হঠাৎ মৃত্যুর পর সবার আচরণ তাদের জন্য বদলালেও বড় চাচা সর্বদাই ঐশানীকে স্নেহ করেন। ছোট ভাইয়ের মৃত্যুর পর থেকে একটা সফট কর্নার কাজ করে। খুব সাধারণভাবে বিয়ের অনুষ্ঠানের কথা বললেও নিছক কাছের মানুষজন ছাড়া বিয়ে জমে নাকি? একজন দুজন করে অনেক মানুষ হয়ে গেছে। বাড়ির ছাদে হলুদের আয়োজন করা হয়েছে। সবাই খুশি থাকলেও বড় চাচি আর আরিশা মোটেও খুশি না। এত ভালো একটা প্রস্তাব তার মেয়ের জন্য কেন এলো না, এই নিয়ে তার আফসোসের শেষ নেই। নিজের স্বামীর সাথেও তার বাকবিতণ্ডা হয়েছে। তিনি কেন ঐশানীর জায়গায় নিজের মেয়ের প্রস্তাব রাখেননি, এই নিয়ে স্বামীর সাথে এক দফা ঝগড়া করলেন। ঐশানীর বড় চাচার নিজের কপাল চাপড়াতে মন চাইছে। মহিলাদের মোটা বুদ্ধি। যেখানে প্রত্যয় নিজ মুখে ঐশানীর কথা বলেছে সেখানে নিজের মেয়ের প্রস্তাব দেওয়াটা নিতান্তই হাস্যকর। এই সাধারণ বিষয়টা কি করে বুঝাবে এই নির্বোধ মহিলাকে? ঐশানী পাথরের ন্যায় বসে আছে। কোনো কিছুই তার মাথায় আসছে না। প্রত্যয়ের সাথে একবার কথা বলাটা খুব দরকার। সে কেন এসব করছে? কি উদ্দেশ্য তার? ঐশানীর মা মেয়ের গায়ে হলুদ ছোঁয়াতে যেয়ে কেঁদে বুক ভাসালেন। কাল মেয়েটা স্বামীর ঘরে চলে যাবে ভাবতেই বুকটা কেমন খালি খালি লাগছে। ঐশানীর ছোট ভাই ঐশ্বর্য বোনের কাছে এসে বলল, আপা তোকে খুব মিষ্টি লাগছে, একদম অন্যরকম। ঐশানী ভাইয়ের কথায় মৃদু হাসল, গালে স্নেহের পরশ বুলিয়ে দিল। তখনই দৌড়ে আসলো তৃপ্তি। তৃপ্তি ঐশানীর বান্ধবী। ভার্সিটিতে এই একটা মেয়েকেই ঘনিষ্ঠ ফ্রেন্ড হিসেবে পেয়েছিল। প্রত্যয় আর তার সম্পর্কে সবটাই সে জানে। দুদিন আগে ঐশানী যখন কল করে বলল তার বিয়ে প্রত্যয়ের সাথে, তৃপ্তি যেন আকাশ থেকে পড়ল। যে সম্পর্ক শেষ হয়েছে আরও কয়েক বছর আগে, সেই সম্পর্কে বিয়ের মানে কি? ঐশানী নিজেও কোনো জবাব দিতে পারেনি। তৃপ্তি এসে ঐশানীর কানে ফিসফিস করে বলল, দোস্ত প্রত্যয় ভাই এসেছে নিচে। কথাটা শুনেই ঐশানীর বুক ধড়ফড় করতে লাগলো। মানুষটার আগমন প্রতিবাদ তার শিরা উপশিরা রক্ত চলাচল বন্ধ করে দেয়। সে কাঁপা কাঁপা গলায় বলল, কেন? কেন আবার? সম্ভবত হলুদ ছোঁয়াতে। ঐশানী শুকনো ঢোক গিলতে লাগলো। মিনিট পাঁচেকের মধ্যে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত মানুষটির। সাদা পাঞ্জাবিতে পেশিবহুল শরীর অসম্ভব আকর্ষণীয় লাগছিল। বড় চাচা হাসি মুখে কিছু বলছে আর সে মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ করেই দুজনের দৃষ্টি মিলিত হলো। কয়েক মুহূর্তের জন্য ঐশানী যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। সেই দৃষ্টিতে সে রাগ, অভিমান, মুগ্ধতা সব কিছুর সংমিশ্রণ পেল। ঐশানীর সব কাজিনরা প্রত্যয়কে ঘিরে ধরল সেলফির জন্য। প্রত্যয় হাসি মুখে সবার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। প্রত্যয়ের সাথে আসা একজন সুদর্শন পুরুষকে দেখে ঐশানীর চেনা মনে হলো। পর মুহূর্তেই বুঝতে পারল সে বিখ্যাত ডিরেক্টর নক্ষত্র। ঐশানীর মনে হলো এই লোক চাইলে নিজেই ফিল্মের হিরো হতে পারে। ঐশানীর কয়েকজন কাজিন নক্ষত্রকে দেখে ভাব জমানোর চেষ্টা করলো। বিখ্যাত ডিরেক্টর নজরে আসলে যদি কোনো সিনেমার চান্স পাওয়া যায়। নক্ষত্র সবাইকে সরিয়ে ঐশানীর সামনে এসে দাঁড়ালো। মিষ্টি হেসে বলল, কেমন আছো ঐশানী? প্রত্যয়ের প্রথম মুভি নক্ষত্রের সাথেই। নক্ষত্রেরও প্রথম ডিরেক্ট করা মুভি ছিল সেটা। সোশ্যাল মিডিয়ায় প্রয়াস, প্রত্যয় আর নক্ষত্রের ছবি পোস্ট হয়। সেই সুবাদেই তার মুখটা তার বড্ড পরিচিত। ঐশানী মৃদু হেসে বলল, জি ভালো, তোমার কথা অনেক শুনেছি। অ্যান্ড ফাইনালি মিট হলো। নক্ষত্র আরেকটু কাছে এসে বলল, তোমার হবু বরের ভীষণ ইগো প্রবলেম আছে বুঝলে। আমার সাথে না দেখালেও অন্যদের সাথে ঠিক দেখায়। এটা কিন্তু ক্যারিয়ারের জন্য ভীষণ নেগেটিভ। একটু টাইটলি হ্যান্ডেল করে শুধরে দিও। আর তোমার ওপর বেশ চটে আছে মনে হলো। আরে বেটা, পুরনো গফকে বিয়ে করছিস? কই আতশবাজি ফুরিয়ে বিয়ে করবে না? মুখটা বাদরের মতো ঝুলিয়ে রেখেছে। বাসর ঘরে ঢুকেই বেটাকে একদম টাইট দিয়ে দিবে বুঝলে।
ঐশানী হাঁ করে তাকিয়ে রইল নক্ষত্রের দিকে। সে শুনেছে নক্ষত্র বেশ চঞ্চল, ফ্রেন্ডলি একজন ডিরেক্টর। আজ প্রমাণ পেয়ে গেল। ঐশানীর মনে হলো যেন মানুষটা তার বহুদিন আগের চেনা পরিচিত। নক্ষত্র হেসে বলল, আমারও আছে একজন ইগোর রানী। রাগ তার নাকের ডগায় থাকে, আমাকে দেখলেই রেগে বোম হয়ে থাকে। তবে অবুঝ মেয়েটা বুঝতেই পারে না তার এই রাগে লাল হওয়া মুখশ্রী দেখে আমি বারবার প্রেমে পড়ে যাই। ঐশানীর মনে হলো মানুষটা সত্যি অন্যরকম। খুব সহজেই চারপাশে একটা কমফোর্টেবল জোন তৈরি করে ফেলে। ঐশানী মৃদু হেসে বলল, সে নিশ্চয়ই অপরূপা সুন্দরী, কোনো টপ হিরোইন নিশ্চয়ই। নক্ষত্র হাসল, প্রাণখোলা সেই হাসি। তারপর বলল, না, সে খুব সাধারণ একজন, অতি সাধারণ, গম্ভীর, প্রতিবাদী, তেজি নারী সে। ঐশানী হাঁ করে তাকিয়ে রইল। এত বিখ্যাত একজন ডিরেক্টরের প্রিয় মানুষটা সাধারণ কেউ? এটাও কি প্রত্যয়ের মতো কোনো পাগল নাকি? ততক্ষণে প্রত্যয় ঐশানীর সামনে এসে দাঁড়ালো। নক্ষত্র হেসে বলল, গুড চয়েস প্রত্যয়। মেকআপ বিউটিদের মাঝ থেকে এই ন্যাচারাল বিউটির হাত শক্ত করে ধরতে পেরেছ দেখে ভালো লাগলো। একটু থেমে নক্ষত্র আশেপাশে চোখ বুলিয়ে বলল, আশেপাশে দারুণ বিরিয়ানি বিরিয়ানি গন্ধ পাচ্ছি। আমি বরং প্লেট নিয়ে বসে পড়ি। বিরিয়ানি আমার দুর্বলতা ভাই। তোমাদের মধ্যে নিজেকে বিশাল বড্ড হাড্ডি মনে হচ্ছে। ইস, আমার পাগলিটাকে ভীষণ মনে পড়ছে। পাশে থাকলে আজ এমন এতিমেতিম লাগতো না। আমি বরং যাই। প্রত্যয় মৃদু হেসে উঠল। নক্ষত্রের এই দুরন্তপনা দেখে সে অভ্যস্ত। কাজের ক্ষেত্রে দুজনের পরিচয় হলেও বর্তমানে তাদের মধ্যে বেশ সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। প্রত্যয় এবার বেশ স্থির দৃষ্টিতে ঐশানীর দিকে তাকালো। ঐশানী যেন মুহূর্তে হার্টবিট মিস করলো। ঐশানীর পাশে বেশ শক্ত হয়ে বসলো প্রত্যয়। ঐশানীর তখন সারা শরীর কাঁপছে। প্রত্যয় সামান্য হলুদ নিয়ে ঐশানীর গালে ছুঁয়ে দিল। মুহূর্তেই ঐশানীর শরীরে শিরশির অনুভূতি হলো। ঠিক কতদিন পর সেই শক্ত হাতের স্পর্শ। এই দিনটির কতই না স্বপ্ন দেখেছিল তারা, কিন্তু সেই দিনটি আজ এইভাবে ধরা দিল। প্রত্যয় বাঁকা হেসে দৃঢ় কণ্ঠে বলল, ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে বলে চিন্তিত? চিন্তা করো না, তোমার সব চাহিদাই পূরণ করে তবেই নিয়ে যাব। কথাটা ঐশানীর বুকে তীরের মতো বিঁধল। অনেক কষ্টে নিজের কান্নাটা গিলে নিল। নাকের পাটা বারবার ফুলে উঠছে, ঠোঁট জোড়া কাঁপছে। প্রত্যয় এক নজর সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ঐশানীর দুহাত ভর্তি মেহেদির দিকে নজর গেল তার। বি প্রত্যয় দূরের সকলের উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলল, এই হাতকে রাঙাতে পারলেও এই প্রত্যয়ের হৃদয়কে আর কোনোদিন রাঙাতে পারবে না, কারণ সেটা ভেঙে গুড়িয়ে গেছে বহুদিন আগে। ঐশানী মাথা নিচু করে রেখেছে, টপ টপ করে ঝরে পড়ছে অশ্রু। প্রত্যয় আর বসল না। এই বেইমানের কান্না আজ তার বুকে বিঁধে। এত কিসের দুর্বলতা তার? দ্রুত উঠে পড়ল। নক্ষত্রের চেয়ারের পাশে দাঁড়িয়ে বলল, নক্ষত্র ভাই, আপনার খাওয়া শেষ হয়েছে? আমরা তাহলে বের হব। নক্ষত্র খেতে খেতে বলল, এখনই চলে যাবে? তুমি তো ভাই ইমেজের দফারফা করে ছাড়বে। কোথায় হবু বউকে এক কোনায় নিয়ে ধপাধপ কয়েকটা চুমু খেয়ে নিবে, তা না যাই যাই করছো। একজন রোমান্টিক হিরো হয়ে স্ক্রিনে নায়িকাদের চুমু খেতে পারো, আর হবু বউকে খেতে এত লজ্জা? প্রত্যয় বলল, ভাই আপনি কবজি ডুবিয়ে খান, তারপর বের হব, ঠিক আছে? কোথায় ঠিক আছে? খেতে আর পারছি কই। আমার ইগোর রানী সারাদিন একটা কল ধরেনি। আমার পেটে কি খাবার নামবে? চলো চলো, হাত ধুয়ে বের হই। প্রত্যয় সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নিল। ঐশানী তখনও অশ্রু বিসর্জন দিচ্ছে। সবাই যখন প্রত্যয় আর তার বন্ধুদের বিদায় দিতে ব্যস্ত, তখন ঐশানী স্টেজ থেকে নেমে সোজা নিচে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে বসে পড়ল। পানিতে তার মেহেদি ভেসে যাচ্ছে। ভেতরের টুকটুকে লাল রংটা ধীরে ধীরে ভেসে উঠছে। হলদেটে শাড়িটা তখন ভিজে গায়ের সাথে লেপ্টে রয়েছে। ঐশানী মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো। এই কান্না যে কাউকে শোনানো যাবে না। হৃদয়ের ব্যথা নিজেকেই বহন করে যেতে হবে। ভিজতে ভিজতে এমনি একটি দিনের স্মৃতি তার চোখে ভেসে উঠল। ঐশানীর তখন ক্লাস চলছিল। জানালার কাছে হঠাৎ চোখ পড়তেই সেই ব্যাগ কাঁধে প্রিয়তম মানুষটিকে দেখতে পেল। সে ইশারায় তাকেই ডাকছে। ক্লাসের মাঝ থেকে কি করে বের হবে ভেবে পাচ্ছিল না, কারণ তখন লেকচার দিচ্ছিল সবচাইতে রাগী টিচার, যার ভয়ে সবাই তটস্থ থাকে। ঐশানী চিন্তায় দাঁত দিয়ে নখ কাটতে লাগলো।
তাকে অমনোযোগী দেখে টিচার রেগে ধমক দিয়ে বলল, মনোযোগ কোথায় তোমার? বলো এতক্ষণ কি পড়িয়েছি? ঐশানী বলতে পারল না। স্যার রেগে তাকে ক্লাস থেকে বের করে দিল। এই প্রথম ক্লাস থেকে বের হয়ে সে ভীষণ খুশি হলো। এক দৌড়ে চলে গেল প্রত্যয়ের কাছে, হাঁপাতে হাঁপাতে বলল, পানি দাও। প্রত্যয় বোতল বের করে দিল। ঐশানী দ্রুত পানি পান করে বলল, কি তোমার ক্লাস নেই? এই সময় আমার ক্লাসের বাইরে কি? প্রত্যয় ঐশানীর কোমল নরম হাতে নিজের হাত গলিয়ে বলল, ক্লাসে মন বসছে না স্ট্রবেরি? প্রেম প্রেম পাচ্ছে, তাই তো আমার দু চোখ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ঐশানী হাসলো, বলল, আজকাল তোমার ক্লাস বা কাজ কিছুতেই মন নেই। এমন করলে সোজা ফেল করবে। করলে সমস্যা নেই, তুমি পাশে থাকলে লাইফের সব ফেইলিওর কাটিয়ে উঠতে পারবো। তারপর খানিকটা কাছে এসে বলল, ভালোবাসার মানুষটা পাশে থাকাটাই সবচাইতে বড় ম্যাজিক। তুমি পাশে থাকলে আমি বিশ্বজয় করতে পারি স্ট্রবেরি। ঐশানী লাজুক হাসল। মানুষটা অদ্ভুত অনুভূতিতে তাকে ঘিরে রেখেছে সবসময়। দুজন রাস্তার ধারে হেসে হাঁটতে লাগলো। প্রত্যয় মৃদু হেসে বলল, পকেটে সামান্য টাকা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়ে পড়েছি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে আমার মাথা ফাটিয়ে দিত। আজকাল গপ্পালা আর হাতিপালা এক সমান। চলো, চাইনিজ না খাওয়াতে পারলেও তোমার পছন্দের ফুচকা তো খাওয়াতেই পারি, কি বলো? ঐশানী শক্ত করে প্রত্যয়ের বাহু চেপে ধরে কাঁধে মাথা রাখলো আর বলল, তুমি একদিন অনেক বড় কিছু করবে লাইফে। দেখে নিও সেদিন এইভাবে আমার হাত ধরে রাখতে পারবে, নাকি হাজারো রূপবতীদের ভিড়ে আমাকে হারিয়ে ফেলবে। প্রত্যয় ঐশানীর কোমল গাল দুহাতে স্পর্শ করে বলল, মাঝ রাস্তায় প্রিয়তমার হাত ছেড়ে দেওয়ার মতো ছেলে আমি নই। এই যে ধরলাম, আর ছাড়ছি না। আকাশে অনেকক্ষণ ধরেই ঘন কালো মেঘ খেলা করছিল। হঠাৎ করেই তা বৃষ্টি হয়ে ঝরে পড়ল। মুহূর্তেই ভিজে উঠল ব্যস্ত শহর। সবাই যখন ছোটাছুটি করে কোথাও আশ্রয় নিচ্ছিল, তখন এই প্রেমিক যুগল বৃষ্টি বিলাস করতে ব্যস্ত। প্রেমে পাগল দুজন সেদিন হাতে হাত ধরে সারা শহর বৃষ্টিতে ভিজে হেঁটে বেরিয়েছিল। এতটা সুখ অনুভূতি কোনো চাইনিজ রেস্টুরেন্টের নরম গদিতে বসে পাওয়া সম্ভব হতো না। বৃষ্টিতে সারাদিন ভিজে তারপর বাড়ি ফিরেছিল তারা, যার ফলশ্রুতিতে দুজন টানা 7 দিন সাংঘাতিক জ্বরে ভুগেছে। বিশেষ করে প্রত্যয় বিছানা ছেড়ে উঠতেই পারছিল না, অথচ পরের দিন তার একটা টিভিসি শুটিং ছিল। জ্বরের জন্য সে আর সেই শুটিং আর করতে পারেনি, ফলে সেই টিভিসি থেকে বাদ পড়েছে। তারপর কিছুদিন পর একদিন হুট করেই প্রত্যয় ঐশানীকে নিয়ে মায়ের সাথে দেখা করায়। ঐশানী যেন মোটেও প্রস্তুত ছিল না। প্রত্যয়ের মা অত্যন্ত ভদ্র মহিলা। ঐশানীকে দেখে তিনি বেশ খুশি হলেন। ছেলের পছন্দকে এতটা সাদরে গ্রহণ করবেন তিনি, সেটাও ঐশানী ভাবতেই পারেনি। অতি চাকচিক্য বা ওভার স্মার্ট মেয়েদের ভিড়ে ছেলে যে এমন সাধারণ একটি মেয়েকে ভালোবেসেছে, এটাই তার জন্য আনন্দের। ছেলের পাশে মেয়েটাকে কল্পনা করে বুক ভরে হাসলেন। ভারী মিষ্টি মেয়ে। তারপর বেশ কয়েকবার তার প্রত্যয়ের মায়ের সাথে দেখা হয়েছে। ঐশানী প্রতিবার কেমন লজ্জায় মূর্ছা যেত। অতীতের ভাবনার মাঝেই গোসল শেষ করে বিছানায় শুয়ে পড়ল সে। মাথা প্রচণ্ড ব্যথায় ছিটকে পড়ছে যেন। বিছানায় শুয়েই সে গভীর নিদ্রায় হারিয়ে গেল। প্রত্যয় বাসায় পৌঁছেই দেখল তার মা মামাদের সাথে কথা বলছে। বিয়ে উপলক্ষে তারা এসেছেন। প্রত্যয়কে দেখেই তিনি হাসি মুখে কাছে ডাকলেন। প্রত্যয় মায়ের হুইল চেয়ারের পাশে হাঁটু মুড়ে বসে পড়ল। সুপ্তি জামান ছেলের ঘন কালো চুলে হাত বুলিয়ে বললেন, এসেছিস? মেয়েটা কেমন আছে? ভালো মা, তার তো ভালো থাকারই কথা। সুপ্তিজামান মুখটা মলিন করে নিলেন। ছেলের কপালে আলতো ছুঁয়ে বললেন, নতুন সম্পর্কে যেহেতু জড়িয়ে যাচ্ছিস, তাহলে পেছনের সব ভুলে নতুন করে শুরু কর। প্রত্যয় মলিন হাসল, বলল, মা, আই নিড ইউ রেস্ট। খুব ঘুম পাচ্ছে। আচ্ছা যা, ঘুমিয়ে পড়। প্রত্যয় চলে যেতেই সুপ্তিজামান চিন্তায় হারিয়ে গেলেন। তার সেই হাসি খুশি ছেলেটা আজ মন খুলে হাসে না অনেক দিন। ক্যারিয়ারের পেছনে এতটাই ঝুঁকে পড়েছে যে মায়ের সাথেও দুটো কথা বলার সময় হয় না তার।
এসবের জন্য কাকে দায়ী করবেন? প্রত্যয় নিজের রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিল। এক ঝলক সারা রুমের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, কাল থেকে সেই মানুষটা এই ঘরে থাকবে। বেঈমানদের পাশে থেকে মন খুলে নিঃশ্বাস নিতে পারবে তো সে? নাকি সেই বেঈমানের মিষ্টি হাসিতে আবার দুর্বল হয়ে পড়বে? প্রত্যয় পাশের রকিং চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে চিন্তায় হারিয়ে গেল। স্বপ্নের মতো কাটছিল তাদের দিন তখন। ভালোবাসাবাসি খুনসুটিতে ভরা সময় কাটছিল। প্রত্যয়ের ধ্যান জ্ঞান সবই তখন ঐশানী। দিনে ভার্সিটিতে ঘোরা আর সারারাত প্রেমালাপ সবটাই মধুর ছিল। প্রত্যয় ঐশানীকে নিয়ে ভীষণ পজেসিভ ছিল। তার প্রেমিকার পাশে অন্য কাউকে সে কখনোই সহ্য করতে পারত না। ঐশানীদের ক্লাসের বিপ্লবকে মাঝে মধ্যেই দেখা যেত ঐশানীর পাশে। এই বিষয়টা যেন প্রত্যয় মানতেই পারত না। ছেলেটাকে কেন যেন তার সুবিধার মনে হয়নি। এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। ঐশানী রেগে বলল, তুমি আমাকে সন্দেহ করছো? তোমার ওই ছেলের সাথে এত কেন মিশতে হবে? লাইব্রেরি, ক্যান্টিন সব জায়গায় তো একদম জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছ। সে আমার ক্লাসমেট প্রত্যয়। তাছাড়া আমরা একসাথে একটা অ্যাসাইনমেন্ট করছি, তাই তার সাথে লাইব্রেরিতে কাজ করছিলাম। এত সাধারণ বিষয়টাকে তুমি এত নোংরাভাবে কেন দেখছো? প্রত্যয় রেগে বলল, কারণ ওই ছেলেকে আমি তোমার পাশে সহ্য করতে পারছি না, বুঝলে? তখনকার মতো তাদের সেই ঝগড়া শেষ হলেও তার কিছুদিন পর একদিন লাইব্রেরিতে বিপ্লব আর ঐশানী কিছু বই ঘেঁটে পড়ছিল। হঠাৎ করে বিপ্লব বলল, আচ্ছা প্রত্যয় ভাইয়ের সাথে তোমার কি আসলেই কোনো রিলেশন আছে? ঐশানী চমকে গেল। সচরাচর লেখাপড়ার বাইরে বিপ্লবের সাথে তার অন্য কোনো কথা হয় না। আর প্রত্যয়ের সাথে ঝগড়া হওয়ার পর থেকে ঐশানী এমনি বিপ্লবকে এড়িয়ে চলে। ঐশানী ভদ্রতা বজায় রেখে মৃদু হেসে বলল, কেন? না মানে ভার্সিটির সবার মুখে এমনটাই শুনি। প্রত্যয় ভাই দেখতে মাশাআল্লাহ বেশ সুদর্শন, যে কোনো মেয়ের ড্রিম বয়। তাছাড়া মডেলিং করছে। একবার হিরো হয়ে যেতে পারলে মেয়েরা তো তার আশেপাশে মৌমাছির মতো ঘুরবে। ঐশানী খাতায় লিখতে লিখতে বলল, সেটা তো এখনই ঘোরে। তা ঠিক, তবে একবার হিরো হলে এর 3 গুণ বেড়ে যাবে। শুনেছি হিরোদের মেয়ে কেলেঙ্কারির শেষ নেই, প্রতিদিন গপ বদলায়। শেষ অবধি প্রত্যয় ভাই তোমাতে আটকে থাকতে পারবে তো? ঐশানীর প্রচণ্ড রাগ হলো। তার ব্যক্তিগত বিষয়ে এইভাবে বিপ্লবের মন্তব্য তার মোটেও পছন্দ হলো না। সে শক্ত গলায় বলল, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কথা বলুক সেটা আমি পছন্দ করি না। বিপ্লব হেসে বলল, আরে রেগে গেলে নাকি? দেখো আমি যা বাস্তব চিত্র সেটাই বললাম। তাছাড়া এমন স্ট্রাগল অনেকেই করে, সবাই কি আর হিরো হতে পারে নাকি? নেপটিজম তো সব জায়গায় এক্সিস্ট করে। এখানে যত সুন্দর চেহারা আর বডি হোক, দিন শেষে অডিশন দিতে দিতেই জুতা ক্ষয় হয়ে যায়। আমাকেই দেখো, চেহারা প্রত্যয় ভাইয়ের মতো টিপটপ না হলেও আমার বাবার বেশ কানেকশন আছে। চাইলেই কিন্তু আমাকে যে কোনো মুভিতে হিরো বানিয়ে দিতে পারে, কিন্তু আমার ইচ্ছে নেই। প্রত্যয় ভাই ফিল্ম ক্যারিয়ারে কিছু করতে না পারলে জাস্ট দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে। তার স্ট্যাটাসও তোমাদের চাইতে খানিকটা নিচে। আর যদি হিরো হয়ে যেতে পারে, সেখানে সুন্দরী মডেলদের ভিড়ে আদৌ তোমাকে মনে পড়বে কিনা যথেষ্ট সন্দেহ আছে। ভেবে দেখো, তুমি সবভাবেই লসে আছো। ঐশানী প্রচণ্ড রেগে বলল, তোমার জাজমেন্টের কোনো প্রয়োজন নেই আমার। মাইন্ড ইওর ওন বিজনেস। ঐশানী রেগে চলে যেতে গেলে বিপ্লব হঠাৎ ঐশানীর হাত ধরে আটকালো। তীব্র ঘৃণায় ঐশানীর গা শিরশির করছে তখন। বিপ্লব সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি তোমাকে পছন্দ করি ঐশানী। প্রত্যয় ভাইয়ের সাথে তোমার ফিউচার কোনোভাবেই সিকিউর না। আমি তোমাকে একটা সিকিউর লাইফ দিতে পারবো। রাগে ঐশানীর শরীর কাঁপছে তখন। তীক্ষ্ণ গলায় বলল, হাত ছাড়ো বিপ্লব, প্লিজ একটিবার আমার কথা ভেবে দেখো। হাত ছাড়ো বলছি। ঐশানী আর কিছু বলার আগে বিপ্লব দূরে ছিটকে পড়ল। ঐশানী হতভম্ব হয়ে পাশে তাকিয়ে দেখল রক্তিম চোখে পাশে দাঁড়িয়ে আছে প্রত্যয়। ঐশানী কিছু বলার আগেই প্রত্যয় ইচ্ছে মতো বিপ্লবকে উত্তম মাধ্যম দিতে লাগলো। ঐশানী বারবার তাকে আটকাতে চাইলে তাকে একটা কঠিন ধমক দিয়ে সরিয়ে দিল। ঐশানী কী করবে ভেবে পাচ্ছিল না, তাই দৌড়ে প্রত্যয়ের ডিপার্টমেন্ট থেকে তাদের বন্ধুদের নিয়ে আসলো। সবাই মিলে প্রত্যয়ের হাত থেকে বিপ্লবকে বহু কষ্টে ছাড়িয়েছে। প্রত্যয় তখনও রাগে ফুঁফাচ্ছে। বিপ্লবের নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। কয়েকজন মিলে তাকে হসপিটালে নিয়ে গেল।
ঐশানীর রাগে তখন গা জ্বলে উঠল। তাকে নিয়ে ভার্সিটিতে এমন কোনো সিন ক্রিয়েট হোক সেটা সে চায়নি। অত্যন্ত ক্ষিপ্ত হয়ে সে প্রত্যয়ের টি শার্টের কলার টেনে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আর ইউ ম্যাড? কি করেছো তুমি? তুমি জানো ওর বাবার পলিটিক্সে কত কানেকশন আছে? সে 1 মিনিটে তোমার ক্যারিয়ার শেষ করতে পারে। সব জায়গায় তোমার হিরোগিরি না দেখালে হয় না, তাই না? প্রত্যয় নিজেও রেগেছিল, বলল, তোমাকে বলেছিলাম ওর কাছ থেকে দূরে থাকতে। ওর সাহস কি করে হয় তোমার হাত ধরার? আমার প্রেমিকাকে সে প্রপোজ করার সাহস তোমার জন্য পেয়েছে। তুমি ওকে প্রশ্রয় দিয়েছো। বিষয়টা আমি হ্যান্ডেল করতে পারতাম। তুমি কেন এ ধরনের সিন ক্রিয়েট করলে? বেশ করেছি। প্রত্যয়ের এই তেজি রাগী রূপ দেখে ঐশানী হতাশার নিঃশ্বাস ছাড়ল। বিপ্লবকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয় 2 দিন পর। তার বাবা বড় ব্যবসায়ী, কিন্তু রাজনৈতিক নেতাদের সাথে তার ওঠা বসা আছে। 3 দিন পর প্রত্যয়কে প্রিন্সিপাল তার অফিসে ডেকে নিয়ে যায়। সেখানে বিপ্লবের বাবাও উপস্থিত ছিলেন। ঐশানী চিন্তায় অস্থির হয়ে অফিসের বাইরে পায়চারি করছিল তখন। প্রত্যয়কে সব অধ্যক্ষ ভীষণ পছন্দ করতেন, তাই তারা চেষ্টা করছেন যাতে প্রত্যয়ের কেরিয়ার যেন নষ্ট না হয়। প্রত্যয়কে বিপ্লবের কাছে সরি বলতে বলে সে তা করেনি, যার ফলে শাস্তিস্বরূপ সেখানে নির্ধারণ করা হয় প্রত্যয় এই বছর ফাইনাল এক্সামে অংশগ্রহণ করতে পারবে না। তার পুরো একটা বছর লস হবে। প্রত্যয় এসব নিয়ে কোনো মাথা ঘামালো না। ইগোর জন্য বিপ্লবকে সরি বলে নিজের সেলফ রেসপেক্ট খোয়াতে সে প্রস্তুত না, তাই এই শাস্তি মাথা পেতে নিল। ঐশানী ঠিক এই ভয়টাই পাচ্ছিল। প্রচণ্ড রেগে বলেছিল, তোমার এই রাগ জেদ আর ইগোর জন্য একটা বছর পেছনে পড়ে গেলে। একটা বার সরি বলে দিলে সব মিটে যেত, কিন্তু না, তোমার বিশাল ইগো। এসব আমার জন্যই হয়েছে। আমার জন্য তোমার এতটা সময় লস হলো। ফিউচারে তুমি এসব আবার করবে। তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না। ব্রেকআপ। প্রত্যয় ঐশানীর হাত ধরে বলেছিল, তোমার জন্য কিছুই হয়নি স্ট্রবেরি। আর আমি অপরাধ না করলে সরি কেন বলবো? দোষ ওই বাস্টার্ডের ছিল। ওর হাত ভেঙে দিতে পারলে শান্তি হতো। ঐশানী প্রচণ্ড রেগে বলল, গো টু হেল। সেদিন প্রচণ্ড রেগে সে আর প্রত্যয়ের সাথে কথাই বলেনি। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। প্রত্যয় দিন দিন তার জন্য বেপরোয়া হয়ে উঠছে, যা নিয়ে সে ভীষণ চিন্তিত। তারপর 3 দিন সে বাসা থেকে বের হয়নি। ফোন বন্ধ করে বসেছিল। প্রত্যয় যেন উন্মাদ হয়ে উঠেছে। প্রিয়তমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তার নাওয়া খাওয়া বন্ধ। প্রতিদিন ঐশানীর বাসার সামনে এসে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। ঐশানী আড়াল থেকে দেখেছে সেই শুকনো মুখ, কিন্তু সামনে যায়নি। 3 দিনের মাথায় তৃপ্তি ঐশানীর মায়ের নম্বরে কল করে জানালো একটিবার প্রত্যয়ের সাথে কথা বলতে, না হলে সে কিছুতেই আজ বাসায় ফিরবে না। ঐশানী জানতো এই ছেলেটা একটা পাগল ঘাড়ত্যাড়া, তবুও সে প্রত্যয়ের ফিউচার নিয়ে চিন্তিত ছিল। রাত বাড়তে লাগলো, কিন্তু প্রত্যয় রাস্তা থেকে সরল না। রাতে শুরু হলো ঝুম বৃষ্টি। ঐশানী ভেবেছে তখন হয়তো চলে যাবে প্রত্যয়, কিন্তু না, সে গেল না। ঐশানী আর না পেরে তাকে কল করলো, আর এসব পাগলামি বন্ধ করে বাসা যেতে বলল। কিন্তু প্রত্যয়ের অভিমানী মন তাতে মানল না। প্রিয়তমাকে মন ভরে না দেখলে যে চলবেই না। সে ঐশানীকে নিচে নামতে বলল। বাসায় বাবা চাচা সবাই ছিল। কি করে বের হবে ভেবে পেল না ঐশানী। কিন্তু এই পাগল কিছুতেই মানবে না, তাই বাধ্য হয়ে সবাই ঘুমিয়ে পড়লে সে সাবধানে বের হলো। প্রত্যয় তখন ঠান্ডায় কাঁপছে। ঐশানীকে দেখেই দ্রুত জড়িয়ে ধরল। কাঁপা কাঁপা গলায় বলল, এই 3 দিন আমার কাছে 3 বছর মনে হয়েছে স্ট্রবেরি। আমাকে এত কষ্ট দিয়ে কি মজা পাচ্ছ? আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। আই লাভ ইউ সো সো মাচ। ঐশানীর সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। মানুষটির এই গভীর আলিঙ্গন তার বুকে তবলা বাজতে লাগলো। অনুভূতির ঝড় যে তার হৃদয়েও বইছে। সেও সন্তর্পণে প্রত্যয়কে জড়িয়ে ধরল। দুজনেই বৃষ্টিতে ভিজে টইটুম্বুর। আলিঙ্গন ছেড়ে প্রত্যয় ঐশানীর চোয়ালে আলতোভাবে 2 হাতে ধরল। বৃষ্টির ফোঁটা ঐশানীর কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। ভেজা চুল, ভেজা কাঁপতে থাকা ঠোঁট সবটাই প্রত্যয়কে বেসামাল করে তুলল। স্থান কাল ভুলে সে ডুব দিল সেই গোলাপি অধরে। মুহূর্তে ঐশানীর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। এটা তাদের দ্বিতীয় চুম্বন। সে আঁকড়ে ধরল প্রত্যয়কে। 3 দিনের এই বিচ্ছেদ তাদের বুঝিয়ে দিল ঠিক কতটা আসক্ত তারা দুজন দুজনের প্রতি।
প্রত্যয় মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, মা একটি কলেজের অধ্যক্ষ। শিক্ষিত পরিবার তার। প্রত্যয় যখন ক্লাস 10-এ পড়ে তখন তার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সেটা ছিল প্রত্যয়ের জীবনের সবচাইতে বাজে দিন। তারপর থেকেই মা তার সব। মামা চাচারাও বেশ সাপোর্ট করেছে তাদের। সবার সাথেই তাদের বেশ ভালো সম্পর্ক। প্রত্যয় ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছে। মূলত তার সুন্দর মুখায়ব আর আকর্ষণীয় পেশিবহুল শরীরের জন্য সবাই তাকে বলতো বড় হলে হিরো হতে পারবে। স্বপ্নটা তখন থেকেই বুকে লালন করেছে। ভার্সিটিতে উঠে টুকটাক মডেলিং করা শুরু করেছে। বিভিন্ন ব্র্যান্ডের র্যাম্প ওয়ার্কে হেঁটেছে। তাছাড়াও ছোটখাটো কয়েকটা ব্র্যান্ডের টিসিবিও করেছে। বর্তমানে সে কিছু মুভির জন্য অডিশন দিয়ে চলছে। স্বপ্ন একটাই, এই স্ট্রাগল যেন জলদি শেষ হয় আর এক নতুন ভোরের সূচনা হয়। পাশে মা আছে, প্রিয়তমা আছে, আর কি চাই জীবনে। প্রত্যয় হাতের সিগারেট শেষ হতেই আবার আরেকটা সিগারেট ধরালো। চেয়ারে মাথা হেলিয়ে দিতেই পুরনো চিন্তায় আবার হারিয়ে গেল। সেবার প্রত্যয়ের জন্মদিনে ঐশানী এসেছিল প্রত্যয়ের বাসায়। প্রত্যয় স্পেশালি তাকে ইনভাইট করেছিল। সেদিন তার পরনের সাদা জামদানি শাড়ি যেন প্রত্যয়ের বুকে তীরের ন্যায় বিঁধে। নরম কোমল তুলতুলে শরীরে সেদিন যেন সাদা শাড়ি নয়, একটা আস্ত মুগ্ধতা, মায়া জড়িয়েছিল। সেই মায়ার মোহে পড়ে প্রত্যয় যেন নিজেকে হারাতে বসেছিল। প্রত্যয় সেদিন প্রথম এই শরীরের মোহে পড়ে। প্রিয়তমাকে কোনোদিন এর আগে সে এমন নজরে দেখেনি। সেই নরম ফর্সা মেদহীন উদরে স্পর্শ করতে অদম্য ইচ্ছা জাগে তার। মনে চলে হাজারো নিষিদ্ধ চাহিদা। ঐশানী প্রত্যয়ের ঘরে ঘুরে ঘুরে দেখছে। তার পেছনে পেছনে ঘুরছে প্রত্যয়। ঐশানী পেছন ঘুরতেই দুজনের ধাক্কা লাগলো। ঐশানী বিরক্ত হয়ে বলল, এমন ভূতের মতো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ কেন? প্র্যাকটিস করছি। কিসের প্র্যাকটিস? বইয়ের আঁচল ধরে ঘোরার প্র্যাকটিস। বলেই ঐশানীর আঁচল ধরে রাখলো। ঐশানী আঁচল টেনে বলল, পাগল নাকি? আঁচল ছাড়ো। সেই প্রথম দিন থেকেই আঁচলে বেঁধে রেখেছো আর এখন ছাড়তে বলছো? আমার কোনো দোষ নেই, তোমার ব্যাগের দোষ। প্রত্যয় ঐশানীর উন্মুক্ত উদরে আলতো ছুঁয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল নরম শরীরটাকে। ঐশানী চমকে গেল, নিঃশ্বাসের গতি বৃদ্ধি পেল। প্রত্যয় আরেক হাতে ঐশানীর অধরে আলতো স্পর্শ করে নেশাতুর দৃষ্টি ফেলে ফিচেল স্বরে বলল, দোষ সব এই ঠোঁটের, দোষ এই স্ট্রবেরি ফ্লেভার লিপ বামের। সেখানেই আমি আটকে গেছিলাম। ঐশানীর সারা দেহে শিহরণ জাগানো অনুভূতিরা খেলা করছে। তরতর করে কাঁপছে গোলাপি ওষ্ঠযুগল। সেই কম্পন প্রত্যয়ের অদম্য ইচ্ছাদের হাওয়া দিতে লাগলো। সে মুহূর্তেই সেই গোলাপি অধরে গভীরভাবে হারাতে লাগলো। ঐশানী যেন অনুভূতির তাণ্ডবে বেসামাল। সে প্রত্যয়ের ঘন চুলে খামচে ধরে। প্রত্যয়ের স্পর্শরা হচ্ছে বেসামাল। তার অবাধ্য হাত ছুঁয়ে যাচ্ছে ঐশানীর শরীরের আনাচে কানাচে। তারা সেই গভীর অনুভূতি থেকে ফিরল সুপ্তি জামানের ডাকে। ঐশানী ছিটকে সরে দাঁড়ালো। মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বুকের কাছ থেকে আঁচল খানিকটা সরে গেছে। বক্ষ বিভাজনের অস্বাভাবিক ওঠানামা প্রত্যয়কে যেন সেই ঘোর থেকে বের হতেই দিচ্ছে না। প্রত্যয়ের সেই দৃষ্টি ঐশানীর বুকে কম্পন ধরিয়ে দিল আবারও। সে দ্রুত আঁচল ঠিক করে রুম থেকে বের হতে গেলেই পেছন থেকে প্রত্যয় তার হাত ধরে আটকে দিল। ঐশানী রীতিমতো কাঁপছে। পেছন ফিরে সেই দৃষ্টির সম্মুখীন হওয়ার সাহস তার নেই। প্রত্যয় শীতল কণ্ঠে বলল, বিয়ে করবে স্ট্রবেরি? উইল ইউ ম্যারি মি? ঐশানী অবাক হয়ে পেছনে ফিরে তাকালো। প্রত্যয়ের দৃঢ় দৃষ্টি বলে দিচ্ছে সে কোনো মজা করছে না। প্রত্যয় আবার বলল, তোমাকে বউ হিসেবে পাওয়ার লোভ আর সামলাতে পারছি না স্ট্রবেরি। ঐশানী মৃদু হাসল। প্রত্যয়ের কাছে এসে বলল, জীবনের যেই সময়টা ক্যারিয়ার সামলানোর প্রয়োজন সেই সময় তুমি বউ সামলাতে চাইছো? ভেরি ব্যাড। আমি তোমার পাশেই আছি প্রত্যয়। নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। সফল হও বা বিফল, আমি সর্বদা তোমার পাশে আছি। সময় হোক তখন এসব নিয়ে ভাববো। প্রত্যয় কপাল চুলকে মৃদু হেসে বলল, রিজেক্ট করলে নাকি? ঐশানী প্রত্যয়ের দিকে কয়েক কদম এগিয়ে গেল। প্রত্যয়ের ঘন কালো চুল এলোমেলো করে দিতে দিতে বলল, না সোনা, পেন্ডিং রাখছি।
বলেই দুজন হেসে উঠল। সুপ্তিজামান ঐশানীকে পেয়ে ভীষণ খুশি হলেন। হাসি মুখে তাকে ঘরে নিয়ে বেশ কিছুক্ষণ গল্প করলেন। প্রত্যয়কে সেই গল্পে অংশগ্রহণ করতে দিলেন না। বেচারা মন খারাপ করে টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। তাকে এতিম বানিয়ে হবু বউ শাশুড়ি জম্পেশ গল্পে মেতে উঠেছে। সেদিন তিনজন মিলে কেক কেটে জন্মদিন পালন করে তারা। তারপর তারপর তার পরের সময়গুলো ছিল কঠিন প্রত্যয়ের জন্য। কিছুদিন পর থেকে প্রত্যয় খেয়াল করলো ঐশানী কেমন বদলে যাচ্ছে। আগের মতো মন খুলে কথা বলে না। ভার্সিটিতে তাকে খানিকটা এড়িয়ে চলে। এমনকি রাতে কল করলে ঐশানী ব্যস্ততা দেখায়। বিষয়টা প্রথমে প্রত্যয় গুরুত্ব না দিলেও তার উন্মাদ প্রেমিক সত্তা বুঝতে পারছিল প্রেমিকার সেই অবহেলা। যেখানে প্রত্যয়ের এক ইশারায় ঐশানী ক্লাস ফেলে দৌড়ে চলে আসতো, সে আজকাল পড়ার অজুহাতে ক্লাসে ঘাপটি মেরে বসে থাকে। আর প্রত্যয় তার ক্লাসের বাহিরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। একদিন ঐশানী ক্লাস থেকে বের হতেই প্রত্যয় সম্মুখে দাঁড়ালো। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, ফর্সা মুখটা কেমন রক্তিম হয়ে গেছে। বোঝাই যাচ্ছে রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে এমনটা হয়েছে। প্রত্যয় অস্থির চিত্তে বলল, ঐশানী, কাল তোমার ফোন বন্ধ ছিল কেন? ঐশানী বিরক্ত প্রকাশ করে বলল, চার্জ ছিল না তাই। আমি সারারাত তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আমি তো তোমাকে অপেক্ষা করতে বলিনি। প্রত্যয় কপাল কুঁচকে বলল, ঐশানী, তুমি জানো না আমি নির্দিষ্ট সময় প্রতিদিন রাতে কল করি? আমাকে অন্তত একটা টেক্সট করতে পারতে। ঐশানী ক্ষিপ্ত হয়ে বলল, তোমার কাছে সব কিছুর জবাবদিহিতা করতে হবে? বয়ফ্রেন্ড বলে মাথা কিনে নিয়েছো? ঐশানীর সেই রুক্ষ কণ্ঠস্বর প্রত্যয়ের বুকে ছুরি চালিয়ে দিচ্ছিল। তবুও এই তুলতুলে মেয়েটাকে রাগ দেখালো না। হাত ধরে শান্ত সুরে বলল, কি হয়েছে স্ট্রবেরি? হোয়াই আর ইউ অ্যাক্টিং লাইক এ স্ট্রেঞ্জার? এমন কিছু না প্রত্যয়, আমি ইয়ার ফাইনালের জন্য একটু ব্যস্ত। ইনকোর্স খুব বাজে গেছে। ইয়ার ফাইনালে এমন হোক চাই না। আমি এই মুহূর্তে সব কনসেন্ট্রেশন স্টাডিতে দিতে চাই। প্রত্যয় কি বলবে বুঝতে পারল না। তার জন্য কি ঐশানীর স্টাডি হ্যাম্পার হচ্ছে? এমনটা সে মোটেও চায় না। প্রত্যয় নিজেকে কিছুটা গুটিয়ে নিল। ঐশানীকে প্রপার স্পেস দিল। গভীর রাত অবধি তাদের সেই ফোন আলাপ কমে গেল ধীরে ধীরে। প্রত্যয় তখন ভীষণ অস্থিরতায় দিন কাটাচ্ছে। সামনে তার ফাইনাল, কিন্তু পড়ায় তার কোনো মনোযোগ নেই। সারাক্ষণ ঐশানীর ভাবনায় মগ্ন সে। ঐশানীর সেই অবহেলা তাকে ভেতর ভেতর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। তবুও সে নিজেকে সংযত রাখে। ভেবেছে ঐশানীর পরীক্ষা শেষ হলে সব আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। মেয়েটা হয়তো স্ট্রেসে আছে। কিন্তু না, ঐশানী যেন কোনো ছায়ায় হারিয়ে যাচ্ছে। ছেলেটা টের পাচ্ছে প্রিয়তমার ধীরে ধীরে পরিবর্তন হওয়া। কিন্তু তার সাথে ঝগড়া বিবাদে না জড়িয়ে তাকে একটু স্পেস দিয়েছে সে। ততদিন ঐশানীর পরীক্ষা শেষ, কিন্তু তার ব্যস্ততার যেন কোনো শেষ নেই। টানা 4 দিন সে গুম। না ফোন কল পাচ্ছে, আর না মেয়েটা ক্যাম্পাসে আসছে। হঠাৎ এমন হারিয়ে যাওয়ার কারণ কিছুতেই বুঝতে পারল না সে। তার বাসার সামনেও সে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে, কিন্তু মেয়েটার দেখা নেই। তার বান্ধবীর কাছে জানতে পারে ঐশানী কোনো এক কাজিন বিয়ে খেতে দিনাজপুর গেছে। প্রত্যয় অবাক হয়। একটাবার কি তাকে জানানোর প্রয়োজন মনে করেনি মেয়েটা? সে যে তার পথ চেয়ে পাগলের মতো তাকে খুঁজবে, সেটা কি এই পাষাণ মেয়ে জানে না? ঠিক কোন অপরাধের শাস্তি দিচ্ছে এই মেয়েটা তাকে? ভালোবাসার মানুষটির এই কঠিন রূপ প্রত্যয়ের বুকের যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছিল দিন দিন। প্রত্যয় যেন ছন্নছাড়া জীবন পার করছিল। না খাওয়ায় মন দিতে পারছে, আর না স্টাডিতে। একের পর এক শো মিস করছে। তার যেন একটাই লক্ষ্য, প্রিয়তমার মুখদর্শন। ক্যান্টিনে বসে তখন একটার পর একটা সিগারেট শেষ করছিল প্রত্যয়। আজকাল তার এই বাজে অভ্যাস হয়েছে। রাত জেগে নিজের যন্ত্রণা কমাতে সিগারেট খাওয়া শুরু করেছে। তার এক জুনিয়র জানায় আজ ঐশানী ক্যাম্পাসে এসেছে। প্রত্যয় মুহূর্তেই হাতের জ্বলন্ত সিগারেট ফেলে টেবিল থেকে ব্যাগ কাঁধে তুলে নেয়। মনে মনে নিজেকে সংযত করে, একটুও রাগারাগি করবে না। ঠান্ডা মাথায় কথা বলবে। কোনো সমস্যা হলো কি না জানতে হবে। ঐশানীর তখন ক্লাস চলছিল। প্রত্যয় তার ক্লাসের বাইরেই ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আজকাল আর তার প্রেয়সী তার ডাকে স্যারের চোখে ধুলো দিয়ে ছুটে আসে না। প্রত্যয়ের বুক ভারী হয়ে আসলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার তীব্র প্রচেষ্টা
চলছে তার মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। তখন প্রায় শেষ বিকেল, ক্লাস শেষ। ঐশানীর মুখোমুখি হয় প্রত্যয়। ইস, আজ কতদিন পর দেখতে পারছে প্রেয়সীকে। মুখটা কেমন মলিন লাগছে তার স্ট্রবেরির। দুজনের দৃষ্টি মিলিত হলেও সেদিন ঐশানী কোনো কথা না বলে প্রত্যয়কে এড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু প্রত্যয় তার হাত ধরে আটকায়। মূলত প্রত্যয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। এইভাবে অকারণে ঐশানীর বিরূপ আচরণের কোনো মানে সে বুঝতে পারছিল না। সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ঐশানীর বাহু চেপে চিবিয়ে চিবিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম ঐশানী? আমাকে ইগনোর কেন করছো? ঐশানীর চোখ মুখ কুঁচকে বলল, উফ প্রত্যয়, আমার লাগছে, ছাড়ো। আর আমার বুক যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে সেটার কি? প্লিজ প্রত্যয়, কোনো সিন ক্রিয়েট করো না। প্রত্যয় আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তাদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ঐশানীর হাত ধরে ক্যাম্পাসের বাইরে লেকের ধারে নিয়ে আসলো। ঐশানী কোনো বাধা দিল না। তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। প্রত্যয় কিছুক্ষণ নীরব থেকে নিজেকে শান্ত করে ঐশানীর চিবুক দুই হাতের তর্জনীতে নিয়ে বরফ শীতল কণ্ঠস্বরে বলল, কি হয়েছে সোনা, আমাকে বলবে প্লিজ? তোমার ইগনোর আমি আর নিতে পারছি না। ঐশানী কিছুক্ষণ সময় নিয়ে কিছু ভেবে বলল, প্রত্যয়, আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাইছি। তোমার ওভার পজিটিভ বিহেভিয়ার আমি আর টলারেট করতে পারছি না। লেটস ব্রেক আপ। প্রত্যয় যেন কিছুক্ষণের জন্য জমে গেল। ঐশানীর মুখে এমন কিছু হয়তো সে আশাই করেনি। গলা কেমন শুকিয়ে আসলো তার। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। সে অস্থির হয়ে বলল, আর ইউ ম্যাড? কি বলছো তুমি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি ভেবেচিন্তেই বলছি, আমাদের এই সম্পর্কের কোনো ফিউচার নেই। মানে? ঐশানী দীর্ঘশ্বাস ছাড়ল। প্রত্যয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক আছে, খোলামেলাভাবেই বলি। আমার বাবা একজন বিজনেসম্যান। আমরা আপার মিডিল ক্লাস বলতে পারো। এলাকায় আমাদের বেশ নামডাক আছে। আমাদের যেই স্ট্যাটাস সেটার সাথে তুমি কোনোভাবেই যাও না প্রত্যয়। তোমার বাবা নেই, মা কলেজের সাধারণ একজন অধ্যক্ষ। স্ট্যাটাসের দিক দিয়ে চিন্তা করলে তোমরা আমাদের চাইতে অনেকটাই নিচে অবস্থান করছো। তাছাড়া তুমি নিজেও অ্যাক্টর হওয়ার জন্য স্ট্রাগল করছো। আদৌ তোমার স্ট্রাগল কোনো সুফল বয়ে আনবে কি না কোনো নিশ্চয়তা নেই। এমন অনিশ্চিত জীবনের দিকে আমি নিজেকে কখনোই ঠেলে দিতে চাই না। বলেই ঐশানী থামল। প্রত্যয়ের চোয়াল শক্ত, মুখের পেশিগুলো কঠিন হয়ে ফুটে উঠেছে। বিদীর্ণ হাহাকারে তার বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। তার সামনে দাঁড়ানো এই রমণীকে বড্ড অচেনা মনে হলো তার। সেই কোমল পবিত্র মায়াবী মেয়েটি সে হতেই পারে না। প্রত্যয় বুঝতে পারল তার সারা কায়া কাঁপছে। রাগে না কষ্টে সেটা জানা নেই। সে শুকনো ঢোক গিলে দৃঢ় গলায় বলল, আমার সাথে তোমার জীবন অনিশ্চিত মনে হচ্ছে? সেটা আমাদের সম্পর্ক হওয়ার সময়ে মনে হয়নি তোমার? সিরিয়াসলি এই বর্তমান সময়ে এসে এসব স্ট্যাটাস গ্যাপের কথা বলছো তুমি? আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম। তোমার আকর্ষণীয় অবয়ব আমাকে আকৃষ্ট করেছে। যুগটা বর্তমান হোক বা আদিম, সবাই একটা সুনিশ্চিত জীবন আশা করে। সেটা যে তুমি আমাকে আদৌ দিতে পারবে কি না সেটা খতিয়ে দেখিনি। আবেগে ভেসে গিয়েছিলাম। প্রত্যয় কঠিন সুরে বলল, তাহলে কি তোমার আবেগ শেষ হয়ে গেছে? তেমন না। তোমার প্রতি আমার আবেগ এখনও আছে, কিন্তু এখন আমার মধ্যে ম্যাচুরিটি এসেছে। আবেগ আর বাস্তবতার মধ্যে পার্থক্য আমি বুঝতে পারি। প্রত্যয় বিদ্রূপ হাসল, তারপর কঠিন সুরে বলল, দারুণ ম্যাচুরিটি এসেছে তোমার মধ্যে, ইমপ্রেসিভ। প্লিজ প্রত্যয়, বি প্র্যাকটিক্যাল। তুমি কখনোই পারবে না আমাদের মধ্যকার স্ট্যাটাস গ্যাপ পূরণ করতে, আমার পরিবারের সামনে যোগ্যতা নিয়ে দাঁড়াতে, আর না পারবে আমার সকল চাহিদা পূরণ করতে। তুমি সারা জীবন নানান প্রোডাকশন হাউসের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, একটা সফল ক্যারিয়ার কখনোই গড়তে পারবে না। প্রত্যয় আবারও হাসল, বিষাদে ভরা সেই হাসি। কাঁধের ব্যাগ চেপে আর চোখে ঐশানীকে দেখল। এই মেয়েটাকে সে একদম চেনে না, মোটেও না। সে নিচের ঠোঁট কামড়ে বলল, আচ্ছা, তোমার এমন কি চাহিদা যা পূরণ করার যোগ্যতা আমার হবে না? একটি মেয়ের হাজারো চাহিদা থাকে। আমি আমার জীবনে কোনো কম্প্রোমাইজ চাই না। আমার জীবনে এমন কাউকে চাই যে আমাকে লাক্সারি লাইফ দিতে পারবে, দামি বাড়ি গাড়ি সব থাকবে।
তোমাদের সেই ২ রুমের ছোট্ট ফ্ল্যাটে আমি দমবন্ধ হয়ে মরেই যাব। আমার ইচ্ছা আমার বিয়েতে গা ভর্তি গহনা পরব। সবাই মুগ্ধ হয়ে আমাকে দেখবে, যেটা তুমি কখনোই দিতে পারবে না। আমার পা থেকে মাথা অবধি ব্র্যান্ডেড সবকিছু জড়িয়ে থাকবে। আমার এই স্বপ্ন তুমি হয়তো কখনোই পূরণ করতে পারবে না প্রত্যয়। তোমার সাথে জীবন জড়িয়ে আমি শুধুমাত্র কম্প্রোমাইজ করেই যাব, যেটা আমার পক্ষে সম্ভব নয়। যদি কোনোদিন নিজেকে এতটা যোগ্য করে আমার সামনে আসতে পারো, তবেই তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। সেদিন আমি কোনো আমোদ করব না। ততদিন না হয় আমরা নিজেদের আলাদা পথ বেছে নেই। প্রত্যয় এইবার প্রচণ্ড আক্রোশে ঐশানীর নরম গালে থাপ্পড় বসিয়ে দিল। রাগে থরথর করে কাঁপছে তার শরীর। তারপর তার বাহু চেপে চেঁচিয়ে বলল, তোদের মতো লোভী মেয়েদের জন্যই মানুষের ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে। তোদের মতো কিছু মেয়ে মুখে ভোলা ভালা ভাব নিয়ে ছেলেদের ইমোশন নিয়ে খেলে। আমি বিশ্বাস করতে পারছি না মানুষ চিনতে এতটা ভুল করেছি আমি। তোর মতো নারী সমগ্র নারী জাতের কলঙ্ক। ছি! ঐশানী নিজেকে প্রত্যয়ের হাত থেকে ছাড়াতে চেষ্টা করছে। প্রত্যয় তীব্র ক্রোধে ফেটে পড়ল। শক্ত কঠিন গলায় আবার বলল, তোর চোখে আমি এতটাই অযোগ্য ছিলাম? জানা ছিল না। আমার আত্মবিশ্বাস আত্মমর্যাদায় আঘাত করেছিস তুই। আমার যোগ্যতা কতটুকু সেটা না হয় সময় আসলে জানা যাবে। এই প্রত্যয় তোকে আজ প্রমিস করছে, নিজেকে তোর কল্পনার চাইতেও বেশি যোগ্য করে ফিরে আসবো আমি। তোর মুখে সেদিন টাকা ছুঁড়ে আমার যোগ্যতার প্রমাণ দেব, সেটাই তো চাই তোর। আমি ঠিক যেদিন ফিরে আসব সেদিন থেকেই তোর জীবনে দুর্বিষহ নেমে আসবে, কারণ সেদিন এই প্রত্যয় ফিরে আসবে না, আসবে অন্য প্রত্যয়। তখন বুঝতে পারবি প্রত্যয়ের কঠিন রূপ কতটা বীভৎস হতে পারে। তখন পুরো সন্ধ্যা নেমে আসলো পৃথিবীর বুকে। সেই আবছা আঁধারের প্রত্যয় তীব্র ঘৃণা নিয়ে তাকালো সেই লোভী বেঈমান নারীটির দিকে, যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। সেদিন নিজের ইগোতে প্রচণ্ড আঘাত পায় তীব্র। জীবনে অর্থ প্রতিপত্তি কি সব? ভালোবাসার কি কোনো মূল্য নেই? সেদিন তীব্র ঘৃণা নিয়ে বাসায় ফিরে এসেছিল। সেই সন্ধ্যা ছিল তার জীবনের বীভৎস সন্ধ্যা। সেই সন্ধ্যার পর প্রত্যয়ের জীবন পুরোপুরি বদলে যেতে লাগলো। নিজেকে কিছুদিন ঘরবন্দি করে রেখেছিল সে। মনে মনে দৃঢ় সংকল্প করল নিজেকে প্রতিষ্ঠিত করার। মায়ের প্রশ্নে শুধু বলেছিল, আমাকে জীবনে সফল হতে হবে মা, নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, না হলে আমি নিজের কাছেই হেরে যাব। আমার আত্মসম্মানে আঘাত করেছে সে, তার উপযুক্ত জবাব আমি অবশ্যই দিব মা। আমি তাকে দেখিয়ে দিব আমি কি করতে পারি। সে আমার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে মা, তাকে আমি কোনোদিন মাফ করব না, কখনো না। সেদিন প্রথম সে মায়ের কোলে বাচ্চাদের মতো কেঁদেছিল। সেটাই ছিল তার দুর্বলতার শেষ দিন। প্রত্যয় হাতের শেষ সিগারেট ফেলে দূর আকাশে তাকালো। মিটিমিটি তারা তখনও দূর আকাশে ঝলমল করছে। দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। আজ আবার নতুন ভোর শুরু হলো। কিন্তু এই ভোর প্রত্যয়ের বুকের দহন যেন বাড়িয়ে দিল বহুগুণ। কারণ আজ তার বিয়ে। সেই বেঈমান লোভী নারী হবে তার অর্ধাঙ্গিনী। প্রত্যয় বিদ্রূপ হাসল। সে দেখবে টাকা ঠিক কতটা সুখ দিতে পারে ঐশানীকে।